অনেকেরই মনে প্রশ্ন জাগে যে মালয়েশিয়াতে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আছে কিনা, মানে আপনার পড়ালেখা শেষ করার পরে আপনি মালয়েশিয়াতে থাকতে পারবেন কিনা। দ্য শর্ট অ্যান্সার ইজ নো। মালয়েশিয়াতে কোনো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট নাই। এখানে আপনার যতক্ষণ আপনার প্রোগ্রাম ডিউরেশন, ফর এক্সাম্পল আপনার ফাউন্ডেশন 1 বছরের, বা আপনার ডিপ্লোমা প্রোগ্রাম 2.5 বছরের, কিংবা আপনার ব্যাচেলার প্রোগ্রাম 3-4 বছরের, অথবা আপনার মাস্টার্স হলো 1-1.5 বছর বা 2 বছরের, তো আপনার যতক্ষণ স্টুডেন্ট ভিসার এক্সপায়ারি ডেট আছে ততক্ষণ পর্যন্ত আপনি মালয়েশিয়ায় থাকতে পারবেন। আপনার ভিসার এক্সপায়ার ডেট পার হওয়ার মানে নট আ সিঙ্গেল ডে আপনি এখানে এক্সটেন্ড করতে পারবেন না। যদি আপনি এক্সটেন্ড করেন সেক্ষেত্রে আপনার এখানে ফাইন আছে, এখানে আপনাকে সামটাইমস লাইক ব্ল্যাক লিস্ট করে দিতে পারে, বিকজ এখানে এক্সপায়ার ডেট পার হয়ে যাওয়ার একদিন পর মানেই আপনি অবৈধ। এখন আপনি মালয়েশিয়াতে কিভাবে ফর এক্সাম্পল লং টার্ম থাকতে পারবেন? এখন কারো যদি টার্গেট হয়ে থাকে যে না আমি অন্য দেশে যাবো না, আমি মালয়েশিয়াতে দীর্ঘ সময়ের জন্য থাকবো, তার জন্য সাজেশন হলো আপনি আপনার যেই এডুকেশনাল কোয়ালিফিকেশনই হোক না কেন, আপনি তখন আসবেন ফাউন্ডেশন প্রোগ্রামে। ফাউন্ডেশন প্রোগ্রাম 1 থেকে 1.5 বছরের একটা ফাউন্ডেশন প্রোগ্রাম করবেন, এরপরে আবার ভর্তি হবেন ডিপ্লোমা প্রোগ্রামে। ডিপ্লোমা প্রোগ্রাম 2.5 বছরের, তাহলে কত হলো 3.5-4 বছর। এটা হয়ে যাওয়ার পর আপনি আবার ব্যাচেলার প্রোগ্রামে ভর্তি হলেন, আরো 4 বছর, 8 বছর। এরপর আপনি একটা মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি হলেন, 2 বছর, 10 বছর। এরপরে আপনি আবার ভর্তি হলেন পিএইচডি প্রোগ্রামে, সেটা অ্যারাউন্ড 5 বছরের মতো হতে পারে পিএইচডি প্রোগ্রাম। তো ইন টোটালে দেখা যাচ্ছে যে আপনার মালয়েশিয়াতে যে স্টুডেন্ট ভিসা দিয়েই আপনি 15 বছরের মতো থাকতে পারবেন। এখন কথা হচ্ছে যে সবাই তো আসলে এই প্ল্যানিং এ আগায় না, তো ইন দিস কেস আপনাকে একটা জব খুঁজতে হবে। সো আজকের ভিডিওতে আমি বলবো হাউ ক্যান ইউ গেট আ জব এন্ড স্টে এট মালয়েশিয়া আফটার ইউ কমপ্লিট ইউর স্টাডি। দ্য শর্ট অ্যান্সার ইজ ইয়েস, ইটস পসিবল, বাট আপনাকে স্ট্র্যাটেজিক্যালি প্লে করতে হবে এবং কিছু স্টেপ কেয়ারফুলি নিতে হবে। স্টেপ 1 হলো ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট ছাড়া আপনি মালয়েশিয়াতে স্টে করতে পারবেন না লিগেলি। এটা কোনো ঘুরানো পেঁচানো অ্যান্সার নাই, কারণ স্টুডেন্ট ভিসাতে তো কাজ করার পারমিশন নেই। আপনি যেটাই করতেছেন সেটাই ইলিগেল, আর যদি করেনও সেটা আপনার অ্যাট ইউর ওন রিস্ক। আপনার এমন একটা কোম্পানিতে জব করা দরকার যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে এমপ্লয়মেন্ট পাসের জন্য। আর এই অ্যাপ্রুভালটা ডিপেন্ড করে যে আপনার জব ডেজিগনেশন কি, আপনার স্যালারি স্ট্রাকচার কিরকম, এবং আপনার কিরকম স্কিল আছে ওই জবটার জন্য। আপনার যত হায়ার স্যালারি হবে তত বেশি আপনার হাই চান্স অফ অ্যাপ্রুভাল। এখন আমি এক্সপ্লেন করি যে কোন সেক্টর গুলাতে আপনার এই হায়ার্ড হওয়ার অপরচুনিটিটা বেশি। নাম্বার 1 হলো আইটি অ্যান্ড টেকনোলজি সেক্টর বা আইটি সেক্টর নিয়ে যারা পড়ালেখা করতেছেন। তো ফর এক্সাম্পল আপনার সফটওয়্যার ডেভেলপার, ডাটা অ্যানালিস্ট, এআই, সাইবার সিকিউরিটি, এই দিকগুলো যাদের এক্সপিরিয়েন্স ভালো তারা আর কি এই ক্যাটাগরির জবগুলো পেতে পারে। কারণ কি মালয়েশিয়ায় এই সেক্টরটার ট্যালেন্ট শর্টেজ আছে। তো আপনি যদি এই সেক্টরে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা থেকে থাকে, তাহলে এইখানকার যেরকম ডেল, আসুস, ইন্টেল, মানে যেগুলো আমাদের ইউজুয়ালি আর কি টেক ব্র্যান্ড, এই টেক ব্র্যান্ড গুলো পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্টর 2 হলো ফাইন্যান্স অ্যান্ড কনসাল্টিং। আপনি ট্যাক্সেশন জানেন, অডিটিং জানেন, অ্যাকাউন্ট কনসালটেন্ট হতে পারেন। এক্ষেত্রে আপনার সম্ভাবনা থাকে যে আপনি মাল্টিন্যাশনাল যে ফার্ম বা কোম্পানিগুলো আছে সেইখানে আপনার একটা সিকিউর জবে। 3 নাম্বার সেক্টরটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, এইসব রিলেটেড যত ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। কারণ আপনারা জানেন মালয়েশিয়ার যে রিসোর্স এটা অনেক বেশি। বাংলাদেশে যেমন ন্যাচারাল রিসোর্স থাকলেও সেটি ইউটিলাইজ করার ওয়ে নেই, মালয়েশিয়া প্রচুর ন্যাচারাল রিসোর্স লাইক পেট্রোলিয়াম, গ্যাস, এই সেক্টরগুলোয় জবের জন্য বহুত ডিমান্ড আছে। তো আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এক্সপার্টাইজ থাকে বা এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড থাকে, দেন এইসব কাজের সাথে যে কোম্পানিগুলো জড়িত, ফর এক্সাম্পল গাল অথবা পেট্রোনাস, এইগুলোর সাথে আপনারা লিঙ্ক করে দেন একটা জবের ট্রাই করতে পারেন। নাম্বার 4 হলো সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স। ফর এক্সাম্পল অপারেশনস, প্রকিউরমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমি যেটা আগেই বললাম, এখানে মাল্টি ভ্যারাইটিস অফ কোম্পানিজ আছে, যার ফলে আপনি এখানে এই টাইপের জবগুলোর ভ্যাকেন্সি বেশ ভালো পরিমাণে পাবেন। এবং যদি আপনার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড এটাই থাকে, তাহলে আরো সেক্ষেত্রে আপনি অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে এগিয়ে থাকবেন। এবং এরপরে আসে রিসার্চ এবং একাডেমিশিয়ান, যাদের মাস্টার্স বা পিএইচডি মালয়েশিয়াতে, এবং যারা চাচ্ছেন যে আপনারা প্রফেশনালি একজন একাডেমিশিয়ান হবেন, টিচার বা টিচিং প্রফেশনে যাদের থাকার ইচ্ছা, তাদের জন্য এখানে একটা ভালো অপরচুনিটি আছে। বাট এই অপশনটা বেশ কম্পিটিটিভ, কারণ এখানে ম্যাক্সিমাম যারা মাস্টার্স বা পিএইচডিতে আছে সবার টার্গেটই এটা থাকে। সো আপনিও এটা কনসিডারেশনে রাখতে পারেন, ওয়াই শুড নট ইউ গেট এ ট্রাই। এখন আমি বলবো যে লো চান্সেস কোনগুলো, যেগুলো আপনার জব পাওয়া খুবই ডিফিকাল্ট। এর মধ্যে আছে রিটেইল, তারপরে কোনো কোম্পানির অ্যাডমিন কিংবা লাইক জেনারেল জবস যেগুলা, এবং হসপিটালিটি সেক্টরে এন্ট্রি লেভেলের যে জবগুলা। এন্ট্রি লেভেল বলতে বোঝাচ্ছে যে রিসিপশনিস্ট, দেন ওয়েটার, কিচেন স্টাফ, এইগুলো হলো এন্ট্রি লেভেল। কিন্তু মেইন থিং ইজ যে এই যে অ্যাডমিন, হসপিটালিটি,
এই সেক্টরগুলোয় না স্পন্সর্ড জব পাওয়া খুবই ডিফিকাল্ট। ওরা ইউজুয়ালি স্পন্সর করতে চায় না একজন এমপ্লয়িকে, কারণ ওরা ভাবে যে ওদের দেশেই যথেষ্ট পরিমাণ ম্যান পাওয়ার আছে, সো ওয়াই উড দে হায়ার অ্যান ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট। এখন আপনার কোশ্চেন হতে পারে মালয়েশিয়ার স্যালারি স্ট্রাকচার কেমন হয়। স্টুডেন্টদের যে বেসিক স্যালারি স্ট্রাকচার এগুলো তো আমি আমার আগের ভিডিওতে বলেছি। এর বাইরে যে স্যালারি স্ট্রাকচার আছে সেটা হলো আপনার স্টার্টিং হয় 3000 থেকে এবং এটা 5000, 8000, 10000 পর্যন্ত ভ্যারি করে। আই এম টকিং অ্যাবাউট রিঙ্গিত। স্টার্টিংটা বেসিক্যালি 3000 রিঙ্গিত থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। এখন এটা ডিপেন্ড করে আপনার এক্সপার্টাইজ, আপনার প্রফেশনালিজম এবং আপনার স্কিলস অ্যান্ড আদার যেই কোয়ালিফিকেশনস আছে ওইটার উপর। আপনি শুধু মনে রাখবেন যে আপনার প্রোফাইল যত স্ট্রং হবে আপনি বলতে গেলে অন্যান্য ক্যান্ডিডেটের থেকে তত আগে থাকবেন। স্কিলকেই এখানে মূলত প্রায়োরিটি দেয়। স্কিল ছাড়া আপনার মূলত মালয়েশিয়া কোনো প্রায়োরিটি লিস্টেই আপনি থাকবেন। এখন স্টুডেন্ট থাকা অবস্থায় যারা ইনকাম করতেছে তাদের অনেক সময় তাদের মূলত ট্যাক্স দেওয়া লাগে না, কারণ এটা তো ইলিগাল ইনকাম। এখন যদি আপনি এমপ্লয়মেন্ট পাসে আসেন অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে এবং এই ট্যাক্সটা 0 to 30% পর্যন্ত ভ্যারি করে। এটা ডিপেন্ড করে আপনি কোন সেক্টরে জব করতেছেন, কোন কোম্পানিতে জব করতেছেন, বাট আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। সো ট্যাক্সের পার্সেন্টেজটা 0 to 30%। তবুও মালয়েশিয়ায় আপনার ট্যাক্সের রেশিওটা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির থেকে তুলনামূলক কম। এরপর আমি বলবো যে হোয়াট অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু গেট হায়ার ডিউরিং ইউর স্টাডি। ইউ শুড গো ফর সেভারেল ইন্টার্নশিপস। বাংলাদেশে যে এডুকেশনাল কারিকুলাম এখানে তো বলতে গেলে আপনার ব্যাচেলার কমপ্লিট হওয়ার পরে ইন্টার্নশিপের সুযোগ থাকে, কিন্তু মালয়েশিয়া এমন না। মালয়েশিয়ায় দেখা গেছে যে প্রতি সেমিস্টার শেষে কিংবা প্রতি ইয়ার শেষে ওরা একটা ইন্টার্নশিপের সুযোগ রাখে। সো আপনি যদি ওরকম হ্যান্ডস অন কোনো ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করেন, সো ডেফিনেটলি ইউ শুড গো ফর ইন্টার্নশিপস। ওয়েদার ইটস পেইড অর নট, ইউ শুড ডু ইট বিকজ অফ ইয়োর ফিউচার। অ্যান্ড ইন দ্য মিন টাইম ইউ বিল্ড এ স্ট্রং সিভি। যেই সিভিটা বিল্ড করলে একজন রিক্রুটার বা একজন হায়ারার বুঝবে যে না, এর সব হাই স্কিল আছে। এমন কোনো স্কিলের ইন্টার্নশিপ বা এমন কোনো স্কিলের জব আপনার করা দরকার নেই যেটা ডিমান্ড কম। এবং মালয়েশিয়া থাকার সময় আপনার সবচেয়ে বড় যে ভাইটাল কি সেটা হলো নেটওয়ার্কিং। আপনি বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন, বিভিন্ন এজেন্ট কিংবা বিভিন্ন রকম লোকদের সাথে আপনার নেটওয়ার্কিং বাড়াতে হবে। যে এডুকেশনাল ফেয়ার, জব ফেয়ারগুলো হয় এগুলো অ্যাটেন্ড করবেন। দেখা যাচ্ছে যে এইখান থেকেও আপনি অনেক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সোর্সিং পাবেন ইন ফিউচারে আপনার জন্য কোন কোন অপরচুনিটিগুলো অ্যাভেলেবেল আছে। অ্যান্ড অলসো ইউ শুড বি ভেরি মাচ অ্যাক্টিভ ইন ইউর লিঙ্কডইন। মালয়েশিয়াতে মোস্টলি ক্ষেত্রে লিঙ্কডইন ইউজ হয় এবং রিক্রুটমেন্টও লিঙ্কডইনের মাধ্যমেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। সো ইউ শুড অলসো টেক লিঙ্কডইন ইন ইউর কনসিডারেশন। এখন সবচেয়ে বড় মিস্টেক কোনটা হয়ে থাকে আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে? আমরা ভাবি যে আমার পড়ালেখা শেষ হবে, কোর্স প্রোগ্রাম শেষ হবে, এরপরে আমি আমার নেটওয়ার্কিং, আমার ইন্টার্নশিপ এগুলো আমি শুরু করবো। কিন্তু এটাই আমাদের সবচেয়ে বড় মিস্টেক। ইউ শুড নট ওয়েট আনটিল ইউর গ্র্যাজুয়েশন। লাইক আপনার ভিসা থাকার, আপনি যে প্রোগ্রামেই থাকেন, সেটা ফাউন্ডেশন হোক, ডিপ্লোমা হোক, ব্যাচেলার, মাস্টার্স, যেই প্রোগ্রামই হোক, আপনার ভিসা অ্যাটলিস্ট 6 থেকে 9 মাস থাকার আগ থেকেই আপনার শুরু করা উচিত। বিকজ দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রাম শেষ হওয়ার পর, ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ হওয়ার পর আপনার হাতে বেশি দিন সময় থাকে না। সো যদি ইন্টার্নশিপ পিরিয়ডটায় আপনি আপনার কোম্পানির সাথে কিংবা আপনার রিক্রুটারের সাথে একটা গুড বন্ডিং ক্রিয়েট করতে পারেন, সো দের ইজ আ হাই অপরচুনিটি দ্যাট ইউ ক্যান বি offered an employment pass. Summary of the video is Malaysia can be a great starting point, but it's not for those who has average profiles. আপনার প্রোফাইল যদি অ্যাভারেজ আর বাকি 200-300 জনের মতো হয়, আপনার যদি প্রোফাইলে ইউনিকনেস না থাকে, আপনাকে কেন ওরা এমপ্লয়মেন্ট পাস ইস্যু করবে? সো ইউ শুড ওয়ার্ক অন ইউর প্রোফাইল অ্যান্ড বিল্ড এ গুড সিভি। সো আজকের মতো এ পর্যন্তই। স্কিলস প্লাস স্ট্র্যাটেজি ইজ ইকুয়াল টু জব প্লাস ভিসা। এই টেকনিকটা মাথায় রাখবেন, তাহলে হয়তো আপনার জন্য সামনে পসিবিলিটি আছে যদি আপনি মালয়েশিয়া পড়ালেখার পর একটা জব সিকিউর করে এমপ্লয়মেন্ট পাস পেতে পারেন। দ্যাটস অল ফর নাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, ডু লেট মি নো।